আচ্ছা, রাজ্য জুড়ে এই যে পুরসভাগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বহু অনিয়ম বেনিয়ম হয়েছে, তার নেপথ্যে কি কোথাও ডিএলবি বা ডিস্ট্রিক্ট অফ লোকাল বডিজের কারো অদৃশ্য হাত রয়েছে? অনিয়মের শিকড় কি রয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ এই ডিএলবিতেই লুকিয়ে? কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডির তথ্যে উঠে এসেছে কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবি থেকেই মিলত। কথা বলবো আমার সহকর্মী সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, তাহলে কি এখানেই লুকিয়ে সব দুর্নীতির শিকড়, এমনটাই কি মনে করছেন তদন্তকারীরা? একদমই। দেখো, কলকাতার পুরসভা ছাড়া বাকি যে কটি পুরসভা রয়েছে সেখানে কিন্তু ডিএলবির মাধ্যমেই নিয়োগে অনুমোদন আসে। আর সেক্ষেত্রে এত বড় নিয়োগে অনিয়ম ডিএলবির কেউ জানলেন না, সেটাই কিন্তু সন্দেহ তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তকারীদের মনে। আর এই জায়গা থেকেই তারা মনে করছে কোথাও একটা অদৃশ্য হাত রয়েছে, যে এই অনিয়ম যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে অদৃশ্য হাত মূলত অদৃশ্য হাতের অঙ্গুলি হেননে পুরো অনিয়মটা হয়েছে। এমনকি যে অনুমোদনগুলো গিয়েছে এবং অনুমোদনের পর বেআইনি যে কাজগুলো, বেআইনি যে নিয়োগগুলো হয়েছে সেগুলো যে আইনি করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু এই অদৃশ্য হাতের মাধ্যমেই হয়েছে। অর্থাৎ ডিএলবি কোথাও পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই অনিয়মের সঙ্গে যুক্ত বলেই মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণে ডিএলবি থেকে যাবতীয় ফাইল যেগুলো তারা তদন্তের সাথে তুলে এনেছে সেগুলির মাধ্যমে কিন্তু এই শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে ডিএলবির কারা বা কে এই অনিয়মের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। তার মানে আমি যদি সহজ করে বুঝতে চাই, এই যে উত্তর 24 পরগনা বা দমদম বা এই যে পুরসভাগুলোতে যেখানে বলা হচ্ছে রাতারাতি নিয়োগ করা হয়ে গেছে বা শূন্য পেলেও নিয়োগ করা হয়ে গেছে, সেখানে কোথাও একটা কোনো অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনের কি সূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা? একদমই। দেখো, অদৃশ্য হাতের যে অঙ্গুলি হেনন রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে একাধিক তথ্য যে ফাইলগুলো তুলে আনা হয়েছিল সেগুলোর মাধ্যমে। এবং সেই কারণে তদন্তকারী সংস্থা আধিকারিকরা মনে করছেন এই অদৃশ্য হাতের মাধ্যমে কিন্তু যাবতীয় বেআইনি কাজ দিনের পর দিন নিয়ম ভেঙে এভাবে এভাবে নিয়োগ হয়ে এসেছে এবং সেটা যত পরিমাণ নিয়োগ হওয়ার কথা তার থেকে নিয়ম বহির্ভূতভাবে অনেক বেশি নিয়োগ হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই নিয়ে বিরোধীরা শাসক দলকে নিশানা করতে কসুর করছেন না। কি বলছেন সুজন চক্রবর্তী, কি বলছেন বিজেপি সহযোগী, শোনাবো আপনাদের। পাশাপাশি কিভাবে এটাকে ডিফেন্ড করছেন কলকাতা শহরের মেয়র এবং কলকাতা পুরসভার কাউন্সিলররা, সেটাও শোনাবো। ডিএলবিও যদি অস্বীকার করে তাহলে তার কিছু বলার নেই, কারণ ওখান থেকেই বিষয়টার শুরু। মাথা হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী। তারা যদি এখন সবাই যদি বলে আমরা কিছুই জানতাম না, তাহলে চাকরিটা হলো কেমন করে? এখন ওই 1800 লোককে তাহলে ধরে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এই সমস্ত মানে বোকা কথা। এটা মানে বোকা কথা বললে বোকাদের অসম্মান করা হবে অবশ্য। আজকে যে অভিযোগগুলো আসছে প্রত্যেকটি অভিযোগ তখন প্রশ্নের মধ্য দিয়ে করা হয়েছিল, এমনকি আরটিআই করা হয়েছিল। সরকার পক্ষ চুপ করে থেকে কার্যত দুর্নীতিকে ধামাচাপা দেবার ব্যবস্থা করেছে। ডিএলবি সহ সবাই এর অংশীদার, এর ভাগিদার। দায়িত্ব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের, কিন্তু একা চেয়ারম্যানদের না, তার মাথায় মন্ত্রী, সেক্রেটারি, তারাও কেউ রেহাই পেতে পারেন না। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এটা তো পরিষ্কার আজকে সর্বভারতীয় ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নিট দুর্নীতি। সেই দুর্নীতি নিয়ে সিবিআইয়ের মুখে কুলুপ। এটা বুঝতে অসুবিধা নেই সিবিআই, ইডি কাদের অঙ্গুলি হেলনে চলছে এবং রাজ্যের ভাবমূর্তি মেলাইন করার জন্য। এটা তো পরিষ্কার। না খাউঙ্গা না খানে দুঙ্গা না, চান্দা দো ধান্দা লো। এটাই বিজেপির আমলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। বিজেপি তদন্ত করবে না এজেন্সি তদন্ত, কোনটা কে করবে? এজেন্সিকে বিজেপি শিখিয়ে দেবে যে কীভাবে তদন্ত করতে হয়। তার মানে যারা এজেন্সির অফিসার তারা এতই অথর্ব যে তাকে বিজেপিকে ইনস্ট্রাকশন দিতে হবে। আমরা তো পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিই না, কারণ তারা এই ব্যাপারে আমাদের থেকে অনেক বেশি জানে। এবার বিজেপির ব্যাপারটা বিজেপি জানে। তদন্ত হবে কোর্টে প্লেস হবে। বিজেপি কি বললো তার উপর তো তদন্ত হয় না। নজর রাখবো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের দুবাই যোগ। সূত্রের খবর, দুবাইয়ে বারিক বিশ্বাসের সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। আচ্ছা, রেশন দুর্নীতির টাকায় কি বিদেশে পাচার হয়েছে জানবো সহকর্মী রঞ্জিত ধরের কাছ থেকে। রঞ্জিত, তাহলে কি রেশন দুর্নীতির টাকাতেই বিদেশে সম্পত্তি করেছে এই বারিক বিশ্বাসের মতন লোকেরা? একদমই। দেখো, যে ইডির তদন্তকারী আধিকারিকরা তাই মনে করছেন। অর্থাৎ বারিক বিশ্বাসের যদি তুমি পাস্ট রেকর্ড দেখো তাহলে তিনি একজন কিন্তু ড্রাইভার ছিলেন।
পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু অগাধ সম্পত্তির মালিক হয়েছেন। সেই টাকা অর্থাৎ বেহিসাবি সম্পত্তির টাকা কোথা থেকে এলো, এর আয়ের উৎসটা কি, এই তদন্তে নেমে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা যে গত মঙ্গলবারে যে একযোগে অভিযান চালিয়েছিলেন, তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে কিন্তু বারিক বিশ্বাসের যে বিদেশের সম্পত্তির হদিশ পেয়েছে, এমনটাই ইডি সূত্র মারফত খবর। এবং দুবাইতে রয়েছে আব্দুল বারিক বিশ্বাসের বিশাল সম্পত্তি। দীপ, একটা কথা বলছি, রঞ্জিত, সেই সম্পত্তির আনুমানিক মূল্য কত হতে পারে বলে এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা? দেখো, এখনো পর্যন্ত যে বাজেয়াপ্ত করা যে একাধিক ডিজিটাল নথি এবং হার্ড ডিস্ক রয়েছে, সেই হার্ড ডিস্ক কিন্তু তারা খতিয়ে দেখছে যে তার বিপুল সম্পত্তির পরিমাণ কত। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখছি যে এই সার্চ অপারেশনে কিন্তু মিলেছে ৪৫ লক্ষ টাকা। বারিক বিশ্বাসের বাড়ি থেকে, আমরা গতকাল বলেছিলাম, বারিক বিশ্বাসের বাড়ি থেকে ২০ লক্ষ টাকা পাওয়া গেছে। এছাড়াও আলিফ নূরের বাড়ি থেকে ১১ লক্ষ টাকা এবং তার রাইস মিল থেকে ১৪ লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ১৬টি মোবাইল ফোন। ইতিমধ্যেই সেই সকল ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখে সম্পত্তি কত বারিক বিশ্বাসের তা কিন্তু নির্ধারণ করতে এখনো পর্যন্ত পারেননি ইডি তদন্তকারী আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স মিলিয়ে এবং তার যে বিদেশে সম্পত্তি রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখতে পারেন, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ রঞ্জিত।